নতুন যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় পেটের সমস্যায় করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, রোজা চলছে, রোজার সংযমের মাস আমরা জানি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংযমটা আমরা পালন করছি না। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু অসংযমে আমরা হয়ে যাচ্ছি, সেজন্য পেটের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। পেটের কি সমস্যা, সেগুলোর ক্ষেত্রে করণীয় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে প্রথমে আসলে আপনার কাছে জানতে চাইছি, এই সময় রমজানে আপনি তো অনেক দিন ধরে আসলে গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে আছেন, এই সময় আপনারা কি সমস্যা নিয়ে আপনাদের কাছে হাসপাতালে বা চেম্বারে মানুষজন আসে? এই সময় মূলত যে মানে হঠাৎ একটা নতুন পরিবেশে মানুষ যায়, স্বাভাবিক জীবন থেকে রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, আবার ইফতার এবং সেহরির একটা ব্যাপার থাকে। তো এই সময়গুলোতে মানুষ যেহেতু স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগটা অনেকটা থাকে না, তো বিভিন্ন রকমের খাবারগুলো খায়, যে খাবারগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেটে জ্বালা পোড়া, বুকে জ্বালা পোড়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া কিংবা পাতলা পায়খানা, এই ধরনের মূলত সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে বেশি আসে। এছাড়াও এই সময় আমাদের খাদ্যাভ্যাসে যেহেতু বিভিন্ন রকমের পরিবর্তন আসে, সন্ধ্যাবেলায় আমরা বিভিন্ন রকমের ভাজা পোড়া কিংবা শরবত, এমনকি বাইরের বানানো শরবতগুলো অনেক সময় বাইরে থেকে কিনে নিয়ে আসা হয় বাসায়। তো দেখা যায় যে সেগুলোতে বিভিন্ন রকমের নানা রকমের জীবাণুও চলে আসে সাথে। তো সেগুলো থেকেও বিভিন্ন রকমের উপসর্গ শরীরে দেখা দেয়। তার মধ্যে বমিটা হচ্ছে সাথে সাথে হলে তো বোঝাই যায়। এছাড়া দেখা গেল যে ইফতারি করেই বা ইফতারের পরপরই পাতলা পায়খানা বা এরকম ডায়রিয়া শুরু হয়ে গেল। আর এর সাথে ভাগ্য খুব বেশি খারাপ থাকলে লিভারও এফেক্টেড হতে পারে। পানিবাহিত কিছু জীবাণু আছে যেগুলো লিভারকে আক্রমণ করে, তার মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস একটা। তো দেখা যায় যে এটা আসলে জন্ডিস নিয়েও আপনাদের কাছে আসে। এই যে প্রথমে যেটা বলছেন যে অ্যাসিডিটি একটা অনেক বড় ধরনের সমস্যা অনেকের কাছে আর কি। অনেকে এটা বলে থাকেন যে আমার তো অনেক বেশি অ্যাসিডিটি আছে, না খেয়ে থাকলেই তো পেটের অনেক ব্যথা করে, সেজন্য অনেকে রোজা রাখতে অনীহা প্রকাশ করে। এই বিষয়ে যদি একটু বলতেন যে অনেকক্ষণ না খেয়ে থাকলে কি আসলে রোজায় তাদের অ্যাসিডিটি বেড়ে যাবে কিনা? আচ্ছা, এখন যদি একটা মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকে, তবে তো তার কিছু সমস্যা সাইকোলজিক্যালি হতেই পারে, যে সে কিছু খাচ্ছে না, তার পেটের মধ্যে পেট খালি থাকছে, এটা একটা মানসিক সমস্যা হিসেবে তো থাকতেই পারে। এছাড়া যেটা হতে পারে যে যদি তার পেটে আগে থেকে গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে, ডিউডেনাল আলসার থেকে থাকে, ডিউডেনাল আলসারের কিন্তু খালি পেটে সাধারণত এটা থাকতে এটা বেড়ে যায়। এখন যদি কোনো কন্ডিশন তার আগে থেকে থাকে যেটা কিনা তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, ডিউডেনাল আলসারের একটা কমপ্লিকেশন কিন্তু ব্লিডিং হতে পারে, পারফোরেশন হতে পারে। তো সেই ক্ষেত্রে জীবন বাঁচানো ফরজ, রোজাও ফরজ। তো এখন মানে যিনি রোগী তিনি সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে আসলে এই ধরনের সমস্যাটা হঠাৎ করে একদিনে হয়নি, উনি তো আগে থেকেই জানেন এইসব রোগীরা যারা রয়েছেন, এবং এই ধরনের যারা মানুষ রয়েছেন বা রোগী রয়েছেন, তারা তো আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যান, তাদের পরামর্শ মেনে চলেন, ওষুধও আসলে গ্রহণ করেন, তারা তো একটা মোটামুটি নিয়মের গণ্ডির মধ্যেই থাকেন। এবং এই ধরনের যেগুলি কমপ্লিকেশনগুলোর কথা বলেন, আপনাদের নিয়ম মেনে চললে বা ওষুধ গ্রহণ করলে সেইটা তো আসলে এই ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আপনাকে বলে রাখি যে এখন তো মানুষ পেটে ব্যথা হলেই আগে যেমন রেনিটিডিন জাতীয় ওষুধগুলো খেত, এখন আসলে ওমিপ্রাজল জাতীয় ওষুধগুলো কাউন্টারে, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ বলে আমাদের দেশে, ফার্মেসিগুলোতে গিয়ে তারা নিজেরাই নিজেদের চিকিৎসা করছে। তো আগে মানে সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রেই আমরা অ্যাসিডিটি বলতে যে প্রবলেমটা বুঝি, তো সেই প্রবলেমগুলো আমাদের কাছে মানে বলতে গেলে কমই আসে আর কি। তো তারপরও যারা সচেতন নন, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ তো আসলে নেওয়া উচিত নয়।
তো তারা আমাদের কাছে মূলত যখন আসেন তখন অনেক সময় মানে রোগগুলোর কমপ্লিকেশন নিয়েও আসেন। দীর্ঘ সময় ধরে কেউ যদি পেটের পীড়ায় ভুগে থাকেন, যেমন ধরেন যে পেপটিক আলসার, এটাকে যদি আমি একটু ইলেবোরেট করে বলি, এটা কোথায় হয়? এটা লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস বা খাদ্যনালীর নিচের দিকে, মানে বুকের কাছাকাছি, অথবা স্টোমাক বা পাকস্থলীতে হতে পারে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম বা স্মল ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গায় হতে পারে। তো এগুলো যে লক্ষণ যেগুলো, এগুলো তো আমি কিছুটা আগে বলেইছি। তো এর সাথে এগুলোর কমপ্লিকেশন হিসেবে যে ব্লিডিং বা পেট ছিদ্র হয়ে যাওয়া, সেগুলো নিয়েও আসতে পারে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই যে এই ধরনের কমপ্লিকেশন তো ছাড়াও তো এমনিতে মানুষের দেখা যাচ্ছে যে আমরা সাধারণ ভাষায় যে অ্যাসিডিটি বলছি, সেই ক্ষেত্রে আসলে খাবারের আমাদের সেহরিতে বা ইফতারে খাবারের বিষয়ে বা মেনু আমাদের কি কি যাচাই করা উচিত বা কি কি বাছাই করা উচিত, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা খুব সুন্দরভাবে আপনি আসলে বলছিলেন যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিউডিনাল আলসার হতে পারে, কিন্তু সকলের ক্ষেত্রেও না। আপনি নিয়ম মেনে চললে তো এটা থেকে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমি বিরতির আগে যেটা প্রশ্ন রেখেছিলাম যে আমাদের খাদ্যাভ্যাস কী হওয়া উচিত বা কি কি মেনু আসলে আমাদের নির্বাচন করা উচিত, এটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ইফতারের সময় মানুষের মানে সংযম, রোজার মাসটা হচ্ছে সংযমের মাস, এই কথাটা আমরা ভুলে যাই ইফতারের সময়। তো যত রকমের খাবারের মানে আইটেম বাড়ানো যায়, এটাই যেন টার্গেট থাকে একটা মানুষ, আসলে এটা করা উচিত নয়। আর যদি করতেও হয় তা আমার মতে সেগুলো করা উচিত হচ্ছে যেগুলো মানে অতিরিক্ত মশলা বাদে বা অতিরিক্ত তেল ব্যবহার না করে বা এই জাতীয় খাবারগুলো রাখা উচিত। পাশাপাশি ফল রাখা যেতে পারে, সবজি রাখা যেতে পারে, তারপর ফ্রুট জুস রাখা যেতে পারে, আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার না, আসলে মশলাযুক্ত খাবার বাদ দিয়ে ফল এবং তরল জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। একটু যদি বলতেন যে এই সময় তো আসলে আমরা তো প্রতি বছরই আসলে বলে যাচ্ছি অ্যাসিডিটির কথা বা মশলাযুক্ত খাবার খাবেন না, বা অনেকে আসলে জানেন, আমি বলবো জেনেও অনেক ক্ষেত্রে দেখা যায় লোভ সামলানো যায় না। কিন্তু এক্ষেত্রে তো অনেকের, আপনি যেটা শুরুতে আমাদের বলেছিলেন যে ডায়রিয়া একটা বড় সমস্যা, এই সময় আসলে ডায়রিয়াটার কেন হয়? ডায়রিয়াটা এই সময় হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা যে খাবারগুলো তৈরি করা হয়, এগুলোর মধ্যে যদি বাইরের কোনো খাবার বিশেষ করে মানুষ কিনে নিয়ে আসে, যে সেটা জিলাপি হোক বা বেগুনি হোক, পেঁয়াজি হোক, অথবা যে কোনো শরবত হোক, এগুলোর মাধ্যমে যদি কোনো জীবাণু আসে, ডায়রিয়ার মূল কারণ তো সাধারণত রোটা ভাইরাস, এটা ভাইরাস জনিত কারণগুলোই আমাদের দেশে বেশি হয়। এছাড়াও ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তো আমি সবাইকে একটা ব্যাপারে সচেতন করতে চাই যে আপনারা বাসায় তৈরি খাবারগুলোর দিকে মনোযোগ দিতে হবে। তাহলে ডায়রিয়া হলে আসলে একজন মানুষ, ধরেন যে কারো ডায়রিয়া তো হতেই পারে, বাসায় তার জন্য কি কি করণীয়, কি কি করতে পারেন উনি? বাসায় যেটা করণীয়, যে এই সময়টায় সারাদিন রোজা রাখার ফলে এমনিতেই তো মানুষের পানি শূন্যতা একটু হয়েই থাকে। তো সেই স্বাভাবিক পানি শূন্যতা পূরণের পাশাপাশি কেউ যদি আবার ডায়রিয়া আক্রান্ত হয়ে যায়, তার দিকে বাড়তি নজর অবশ্যই দেওয়া উচিত। এক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রতি পাতলা পায়খানার পর, বা যদি কারো এটা গ্যাস্ট্রোএন্টারাইটিস হিসেবে অনেক সময় পাতলা পায়খানার সাথে বমিও হতে পারে, দুটাই একসাথে আমরা পেয়ে থাকি অনেক ক্ষেত্রেই। তো নিয়ম হচ্ছে যে পানির বদলে পানি। এখন সেটা আপনি যে ফার্মেই দেন না কেন, বিভিন্ন রকমের স্যালাইন পাওয়া যায় বাজারে, ওট স্যালাইন বা রাইস ওয়াটার বেসড যে স্যালাইনগুলো সেগুলো, অথবা আপনি বাসায় তৈরি স্যালাইনও দিতে পারেন। যে আগে যেটা সারাক্ষণ বলা হতো যে স্যালাইন তৈরির নিয়ম, যেটা যে আধাশের পানি, 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ, সেভাবে আপনি তৈরি করে বাসায় দিতে পারেন। আপনি জুসও দিতে পারেন। আচ্ছা, এই যে অনেকে দেখা যাচ্ছে কোক, ফান্তা, এগুলো কি খাওয়া যাবে এই সময়? এইটা তো আসলে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে, যেমন কোক তো এটা আবার ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটা তাদের ডায়াবেটিস আরও হয়তো বাড়িয়ে দিবে। যদিও ডায়েট কোক পাওয়া যায়, বলা হয় যে এটাতে চিনি কম বা চিনি নাই। ধরেন ডায়রিয়া হলো, সেক্ষেত্রে কি খাওয়া যাবে কিনা? ডায়রিয়াতে একান্তই যদি মানে খাবার স্যালাইন বা ফ্রুট জুস পাচ্ছে না, তাহলে তো পানির বদলে পানি, আমি তো বলেছি, এটা তো অবশ্যই দিতে হবে, কিছু একটা দিতে হবে আপনাকে। আচ্ছা, এই ওনার এমনিতে যে ফল খাওয়ার ক্ষেত্রে অনেকে বলে থাকে যে ফল খেলে কি কোনো সমস্যা হয় কিনা? ফল খেলে অনেকের অ্যাসিডিটি হয়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা এখন সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে তার উপরেই
যে সে কোন ফ্রুটসগুলো বা কোন খাবারগুলো টলারেট করতে পারছে না, সে নিজেই নিজের চিকিৎসক হতে পারে এই ক্ষেত্রে। তারা নিজেরাই, অর্থাৎ উনি খেয়ে খেয়ে একসময় বোঝা যাবে যে এই ফলগুলি খেলে আমার অ্যাসিডিটি হয়, এই ফলগুলি হয় না। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে বলতে একটা যদি চার্ট মেনটেন করে, যে ফুড চার্ট, যে হ্যাঁ এইগুলো হয়, তাহলে সেগুলো ওনাকে অ্যাভয়েড করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় দুধের সমস্যা হয়, এই বিষয়টা যদি একটু বলতেন যে দুধ আসলে এটা তো আমরা বলে থাকি ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের মধ্যে ল্যাকটোজ থাকে। তো এটা বয়স, ছোটবেলায় দুধ হজম হয় সহজেই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুধকে হজমকারী যে এনজাইম যেটা আমাদের শরীরের পেটে থাকে ল্যাকটেজ, এটা কমতে থাকে। তো যার কারণে অনেকে দুধ খেয়ে সহ্য করতে পারে না, দেখা যায় পেট ফুলে যায় বা অতিরিক্ত গ্যাস বলতে যেটা বোঝায় যে সেটা ঢেকুর আকারে বের হতে পারে। তাদেরকে দুধ এই ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। দুধের খাবার অ্যাভয়েড করে যদি তারা ভালো বোধ করে তবেই খাবেন, আদারওয়াইজ অ্যাভয়েড করা ভালো। আবার অনেকেই এই ধরনের যারা রোগী আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে তারা দই খেতে পারবেন কিংবা দুধের তৈরি মিষ্টি খেতে পারবেন কিনা। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো বিয়ে বাড়িতে বা কোনো একটা বড় অনুষ্ঠানে আপনি গেলেন, ওখানে খাবারের শেষে কিন্তু দই পরিবেশন করা হয়, অথবা বুড়হানি যেটা কিন্তু দই দিয়েই তৈরি পরিবেশন করা। এটা মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে পাচক হিসেবে কাজ করে। তো অবশ্যই আমি বলবো যে যাদের মানে খাবারে হজমের সমস্যা হয় বা কোষ্ঠকাঠিন্য যাদের একটা বড় একটা প্রবলেম, তারা খেতে না। আমি বলতে চাচ্ছি যে ধরুন যারা ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাদের তো দুধ খেতে মানা করছেন, কিন্তু দুধের তৈরি আসলে দই খেতে পারবেন কিনা? তারা দুধের তৈরি দই খেয়ে যদি টলারেট করতে পারে অবশ্যই খেতে পারবেন। আসলে এই সময়ে দেখা যাচ্ছে যে গরমের কারণে আমরা যেটা বারবার ঘুরে ফিরে কথাটা আসছে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ডিস হওয়ার কিন্তু এক ধরনের প্রবণতা রয়েছে। আপনি শুরুতে বলেছেন যে হেপাটাইটিস এর জন্ডিসের লক্ষণগুলো কি, এটা চিকিৎসাকে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে আসলে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, অ্যাসিডিটি কখন হয়। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে জন্ডিস কিন্তু এই সময় একটু যেহেতু গরম পড়তে শুরু করেছে একটু দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই হাসপাতালগুলিতে বা প্রাইভেট চেম্বারে পাচ্ছেন, এই সময় জন্ডিস কি কি কারণে হতে পারে? জন্ডিস তো আসলে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস এবং ই ভাইরাস, এই ভাইরাসগুলোর কারণে হতে পারে। এছাড়াও জন্ডিস হওয়ার জন্য আরও অনেকগুলো কারণ আছে, ড্রাগ আছে, তারপর শরীরে অতিরিক্ত রক্ত ভেঙে গেলেও হতে পারে, অথবা যদি কোনো অবস্ট্রাকশন থাকে বিলিয়ারি ট্রিতে বা পিত্তনালীতে, সেক্ষেত্রে হতে পারে। আমি সেদিকে যাব না। আমি মানে এই রোজার সাথে সম্পর্কিত যে বিষয়টা, যে এই সময়টায় মানুষ তৃষ্ণার্ত থাকে, সারাদিনের পর শরবত খেতে খুবই পছন্দ করে, এবং মানে একটা অবিচ্ছেদ্য অংশ শরবত রোজার ইফতারে। তো এই শরবতগুলো যদি বাইরে থেকে আসে, তো এইটার মাধ্যমে হেপাটাইটিস এ ভাইরাসটা এটা শরবত বা পানিবাহিত পানির মাধ্যমে ছড়ায়। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি খেলেন সাথে সাথে জন্ডিস, এটা তো আর হবে না। এটার একটা প্রোড্রোমাল ফেজ আছে, যে হয়তো কিছুটা সময় নেয় জীবাণুটা শরীরের মধ্যে সক্রিয় হতে এবং রোগ সৃষ্টি করতে। দেখা গেল যে আপনি হয়তো আজকে ভালো বোধ করছেন ইফতারি খেয়ে, 5-7 দিন পর বা 3-4 দিন পর চোখ হলুদ হয়ে যাচ্ছে। বা এই যে একটু আমি জানতে চাইছি, অনেকে প্রশ্ন করে চোখ হলুদ হয়ে যাওয়া বা প্রস্রাব হলুদ হয়ে যাওয়াতে একটু দেরিতে হয়, প্রথম দিকে একদম প্রাথমিকভাবে কি কি লক্ষণ দেখে আসলে বোঝা সম্ভব? আচ্ছা, জন্ডিস হলে যে প্রোড্রোমাল ফেজ আমরা যেটাকে বলি, যে জন্ডিস হওয়ার মানে এটা জন্ডিস একটা লক্ষণ, এটা রোগটা হচ্ছে হেপাটাইটিস, এটা লিভারকে আক্রমণ করে, মানে লিভার আক্রান্ত হচ্ছে। তো যার ফলে যেটা হয় যে রোগীর ডান দিকে একটু ব্যথা অনুভব করতে পারে, দুর্বল বোধ করতে পারে, একটু হাঁপিয়ে যেতে পারে, একটু জ্বর অনুভব করতে পারে। আর চোখ হলুদ হয়ে যাওয়া বা প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, এটা একটু সময় নেয়। লিভার সেলগুলো যখন ব্রেকডাউন হয়ে যায়, তখন তারপর এই মানে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যেতে থাকে। বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলেই চোখ হলুদ হয়ে যাওয়া এবং প্রস্রাব হলুদ হয়ে যাওয়া বা শরীর হলুদ হয়ে যাওয়া, এটা 5 থেকে 7 দিন বা 15 দিন পর্যন্ত সময়। এটা আসলে চিকিৎসাকে মানে বাসায় যারা ঘরোয়াভাবে কি কি করণীয়? আমি প্রথমেই বলবো যে জন্ডিসের মানে হয়ে গেলে যদি বাসায় বুঝেই যায় যে রোগীরা আমাদের কাছে এসেই বলে যে চোখ হলুদ হয়ে গেছে বা প্রস্রাব হলুদ হচ্ছে, তো যদি সে মানে বিশ্রাম হচ্ছে এটার মানে সর্বোচ্চ এবং সর্বোত্তম চিকিৎসা। তো আমি মানে অভিভাবকদের বলবো বা যারা রোজাদার তাদের বলবো যে আপনারা
এটা আগে শিওর হয়ে নিন, প্রয়োজনে একজন ডক্টরের কাছে যান, আর গিয়ে আগে আপনি দেখুন যে এটা সত্যি। এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা শিশুদের ক্ষেত্রে দেখি যে বাচ্চা খাচ্ছে না, মা বাবারা মনে করছে জন্ডিস হয়েছে, কেউ যদি না খায় বলে যে হ্যাঁ তোমার বাচ্চার বোধহয় জন্ডিস হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা নিশ্চিত হতে হবে। খাওয়া দাওয়া রুচি কমে যাওয়া মানে আবার সব ক্ষেত্রে আসলে এবং অনেক রোগী আসে আমাদের কাছে যে কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক করে তারপর আসে এবং শরীর অবস্থা 12টা বাজিয়ে আসে, যে সারাক্ষণ বমি হতে থাকে, তখন মানে হাসপাতালে ভর্তি ছাড়া হয়তো বা কোনো উপায়ও থাকে না। এই যে বিষয়টা যেহেতু অবতারণা করেছেন, যে জন্ডিস হলে অনেকে দেখা যাচ্ছে যে ঝাড়ায়, জন্ডিস ঝাড়া একটা প্রচলিত বিষয়, বিভিন্ন ধরনের ওষুধ খায়, মালা পড়তে দেখেছি। এইগুলোর আসলে হেপাটাইটিস এ এর কি আসলে সুনির্দিষ্ট কি চিকিৎসা রয়েছে কিনা? অ্যাকচুয়ালি হেপাটাইটিস এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বিশ্রাম ছাড়া। আপনি মানে বিশ্রামে থাকলে লিভারটা বিশ্রামে থাকবে, রোগটা আপনি সেরে যাবে, এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ লিভার বিশ্রামে থাকার জন্য আপনি যে কোনো কিছু হোক, যদি সারাদিন যদি বিশ্রামেই থাকে, আর কমপ্লিকেশন তো খুবই রেয়ার ক্ষেত্রে হয়, সেটা নিজে নিজে আস্তে আস্তে লিভারটা কাজ করতে শুরু করে, ভালো হয়ে যায় এবং রোগী ভালো বোধ করে। আচ্ছা, একটু আমাদের অনেকেই এসে বলেন যে তার ছোটবেলায় তো আমার বাচ্চা টিকা দিয়েছিল, তাহলে আবার ওর এই যে জন্ডিস কেন হলো? ও এই জন্ডিসের মধ্যে কি আসলে ভিন্নতা রয়েছে কিনা? আচ্ছা, জন্ডিসের টিকা যদি দিয়ে থাকে, এখন সরকারিভাবে যে টিকা দেয়, সরকারিভাবে আমাদের দেশে যে টিকা দেওয়া হয় সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া হয়। হেপাটাইটিস এ ভাইরাস বা সি ভাইরাসের টিকা আবিষ্কারই হয়নি, আর হেপাটাইটিস ই ভাইরাসেরও টিকা নেই। তো আমার মনে হয় যে মানে অর্থাৎ সেটা বি ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, যেটা রক্তের মাধ্যমে হয়। রক্তের মাধ্যমে মানে বি ভাইরাস বিভিন্নভাবে ছড়ায়, এটা রক্তের মাধ্যমে ছড়াতে পারে, এটা মা থেকে শিশুতে যেতে পারে, এটা শারীরিক মেলামেশার কারণে হতে পারে। আমরা যেটা আলাপ করছি সেটা হচ্ছে খাবারের মাধ্যমে, যেটা সেটা মানে অ্যাবসলিউটলি সেটা হেপাটাইটিস এ ভাইরাস দিয়েই সাধারণত হয়। এই জন্ডিস থেকে বাঁচার জন্য আসলে আমাদের কি কি করণীয়, যদি আমরা কিছুটা আলাপ করেছি, একটু যদি বলতেন। আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তবু যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনি বাইরের খাবারগুলো পরিহার করুন, অতিরিক্ত মশলাযুক্ত খাবারগুলো পরিহার করুন, আপনি বাইরের যে শরবত পাওয়া যায় বা বিভিন্ন রকমের পানীয় পাওয়া যায় যেটা কিনা দেখলে খেতে ইচ্ছে করে, সেটা দমন করুন, আপনি সুস্থ থাকবেন। এই পেটের পীড়াই শুধু নয়, জন্ডিস থেকেও আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আচ্ছা, আমাদের যে হেপাটাইটিস বি নিয়ে যেহেতু এটা প্রাণঘাতী, অনেকেই এটাতে আসলে খুব বেশি আমরা উদ্বেগ উৎকণ্ঠিত থাকি, সেজন্য টিকা দিই। যে অনেকে দেখা যায় যে HbSAg পজিটিভ থাকলে খুব আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। হেপাটাইটিস বি তো গেল, কিন্তু হেপাটাইটিস এর কি আসলে কোনো টিকা রয়েছে কিনা, যেটা খাবারের মাধ্যমে ছড়ায়? হেপাটাইটিস এ ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, টিকা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই টিকাটা আসলে কিভাবে, কত মাস পর পর বা কয়টা ডোজ? আচ্ছা, এই টিকা দিলে দেখা যাচ্ছে যে অনেকটাই এই রোগ থেকে আসলে মুক্ত থাকা সম্ভব। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আসলে যেমনটি ডাক্তার আবু বকর সিদ্দিক বলছিলেন, একটু যদি আমরা নিয়ম মেনে চলি, কিন্তু এই রোজায় আমরা সুস্থ থাকবো। নিয়মগুলিতে আসলে আমরা সকলেই জানি, যুগ যুগ ধরে এই ধরনের অনুষ্ঠান আমরা করেই যাচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সচেতনতার কিছুটা আমাদের মধ্যে অভাব পরিলক্ষিত হয়। তাই অসুস্থ হওয়ার আগেই সচেতন হন, আমরা সকলেই সুস্থ থাকি। এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।